হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা আছে যে দ্য পারপাস অফ মানি ইজ নট টু মেক মোর মানি, দ্য পারপাস অফ মানি ইজ টু এনজয় লাইফ অ্যান্ড টু বি এবল টু এফোর্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু এফোর্ড। এর মানে কি? মানে খুব সহজ, টাকার উদ্দেশ্য আরো টাকা বানানো না। টাকাটা একটা এক্সচেঞ্জ মিডিয়াম। আপনি একজনকে টাকা দিবেন, তার বদলে আপনি কিছু ভ্যালু পাবেন, আপনি কিছু জিনিস পাবেন যেটা আপনার জীবনকে উন্নত করবে, আপনার মনকে হ্যাপি করবে, কোনো একটা বেনিফিট আপনাকে দিবে। দিন শেষে টাকা তো আসলে কাগজের টুকরা, কাগজের টুকরার তো ইনহেরেন্টলি কোনো বেনিফিট নাই। এবং এটার একটা সহজ এক্সাম্পল হলো, যদি আপনি ধরেন একটা আইল্যান্ডে থাকতেন, একটা দ্বীপে বসে থাকতেন যদি আপনি, এবং আপনি ছাড়া যদি ওই দ্বীপে আর কোনো মানুষ না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে যত কোটি টাকাই থাকুক, আসলে আপনার জীবনে কোনো লাভ নাই, বিকজ ওই টাকাটা এক্সচেঞ্জ করে আপনি একটা ভ্যালু জেনারেট করতে পারবেন না। সো মানি ইন ইটসেলফ আসলে খুব ভ্যালুয়েবল কিছু না, যদি না আপনি মানিকে এক্সচেঞ্জ করে কোনো ভ্যালুতে কনভার্ট না করেন। এই ব্যাপারটা আমরা অনেকে ভুলে যাই, এবং আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের হবি অ্যাকচুয়ালি মেকিং মানি। সো মানুষের হবি যেরকম হয় গার্ডেনিং, মানুষের হবি যেরকম হয় রিডিং বুকস, সেরকম মানুষের হবি কিন্তু হয় মেকিং মানিও। টাকা ইনকাম করার যে খেলাটা, যে গেমটা, ওই গেমটাও অনেকে অনেক বেশি নিবিষ্ট হয়ে যায়, এবং তারপরে তাদের পুরো জীবনটাই হয়ে যায় ওই হবি অনুযায়ী লাইফ পারপাস সার্ভ করার জন্য। কথা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই, বাট আপনি কি আসলে সেরকম একজন মানুষ? আমার মনে হয় না। আমরা বেশিরভাগই আসলে সেরকম মানুষ না। আমরা চাই অনেক টাকা পয়সা আয় করতে, এখানে দোষের কিছু নাই। আমরা চাই একটা ভালো জীবন, একটা উন্নত জীবন। আমরা চাই, আমরা যে এফোর্ড করতে চাই জীবনে সবকিছু এফোর্ড করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মাথায় রাখা উচিত যে টাকার উদ্দেশ্য প্রাইমারিলি কখনোই আরো টাকা বানানো না। টাকার উদ্দেশ্য ওই টাকাটা ইনকাম করার পরে আমরা যেন ওই টাকাটা কনভার্ট করে হ্যাপিনেসে বা কোনো প্রোডাক্টে বা কোনো সার্ভিসে, মূলত আমাদের জীবনকে উন্নত করতে যা যা লাগে ওগুলোর কোনো কিছুতে আমরা যেন টাকাটা কনভার্ট করে ফেলতে পারি। এই জন্য আজকে আমি থিওরিটিক্যাল একটা ভিডিও বানাইতে বসলাম, যেখানে আমরা আসলে কথা বলবো কিছু কি অ্যাসপেক্ট নিয়ে, যেগুলো আমার মতে তরুণ, বয়স্ক, সবার স্পেশালি তরুণদের জানা উচিত, যেগুলো আমি ফলো করার চেষ্টা করি, এবং যেগুলো যদি আমাকে কেউ আরো 10 বছর আগে বলতো, আমার ধারণা আমার জীবন আরো অনেক বেশি উন্নত হতো। আচ্ছা, নগদ একটা ক্যাম্পেইন চালাচ্ছে, আপনারা অনেকেই হয়তো এই ক্যাম্পেইনের অ্যাড টিভিতে দেখেছেন, যেখানে 10 টাকার বিভিন্ন অফার দিচ্ছে ওরা আপনাদের জন্য। প্রথম অফারটা খুবই সিম্পল। আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে নগদের নতুন, কখনো রেজিস্ট্রেশন করেন নাই, অথবা আপনি 2022 সালে এখন পর্যন্ত নগদ একবারও ব্যবহার করেন নাই, এরকম আপনি যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে 20 টাকা রিচার্জ করতে পারেন, এবং নগদ আপনাকে 10 টাকা ক্যাশব্যাক করবে সাথে সাথেই। সেকেন্ড অফারটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে। আমার মনে হয়েছে একটু বেটার ভ্যালু ফর মানি, বাট আপনি অবশ্যই ডিসাইড করবেন আপনার জন্য। যেটা হলো এগেন সিমিলার টাইপ মানুষ, আপনি আগে কখনো নগদ ব্যবহার করেন নাই, অথবা আপনি 2022 সালে এখনো একবারও নগদ ব্যবহার করেন নাই, এরকম যদি আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে 1 জিবির ইন্টারনেট কিনতে পারেন। আপনি যেই টেলিকম কোম্পানিরই হন, আপনি সেই টেলিকম কোম্পানির 1 জিবি ইন্টারনেট যখন কিনবেন, তখন নগদ 10 টাকা কেটে বাকি পুরাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। সো বেসিক্যালি 10 টাকায় আপনি 1 জিবি কিনতে পারবেন, যেটা আমার মতে বেশ ইন্টারেস্টিং একটা ভ্যালু ফর মানি। এবং অন্যান্য কোনো এমএফএস বা অন্যান্য কোনো মোবাইল অপারেটর আসলে আপনাকে 10 টাকায় 1 জিবির ইন্টারনেট এই মুহূর্তে দিবে না। ইটস আ গুড ডিল। নগদ আরেকটা জিনিস করছে, যেটা হলো লাভের ঘন্টা। বেসিক্যালি সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 8টাকে ওরা লাভের ঘন্টা বলতেছে, যেই সময়ে আপনি যদি আপনার মোবাইলে 20 টাকা বা তার অধিক রিচার্জ করেন, তাহলে নগদ আপনাকে 10 টাকা ক্যাশব্যাক করবে। আপনি এই জিনিস সপ্তাহে 1 বার এবং মাসে 4 বার করতে পারবেন। প্রত্যেকদিন 1 লাখ মানুষকে নগদ এটা দিচ্ছে, প্রথম 1 লাখ মানুষকে। আমার খুব পছন্দের একজন উদ্যোক্তা হলো প্যাট্রিক বেট ডেভিড। আপনারা অনেকে উনাকে ভ্যালুটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটার জন্য চিনেন, বাট উনার একটা পিএইচপি ইন্স্যুরেন্স নামে বিশাল কোম্পানি আছে, যেটার কারণে উনি আমার কাছে বেশি পছন্দের। উনার একটা রুল আছে, যেটা হলো 20-20-20 রুল। খুব সিম্পল রুল, এবং আমার ধারণা আপনাদের বেশিরভাগই এই রুলটা ফলো করতে পারবেন নিজেদের জীবনে। 20-20 রুল মানে কি? মানে হইলো আপনার জীবনকে বয়সের হিসাবে, বছরের হিসাবে 3 ভাগে ভাগ করতে হবে। 1 থেকে 20 বছর পর্যন্ত একটা, 21 থেকে 40 বছর পর্যন্ত একটা, 41 থেকে 60 বছর পর্যন্ত আরেকটা। 1 থেকে 20 বছরের মধ্যে যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হইল কোনো বড় মিস্টেক না করে ফেলা, এবং এই 1 নাম্বার উদ্দেশ্যটাকে মাথায় রেখে জীবনটা যতটুকু পারা যায় এনজয় করা। টাকা নিয়ে খুব বেশি ভাবার দরকার নাই, জীবন কোন দিকে যাচ্ছে এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নাই, আপনি আদৌ ভবিষ্যৎ জীবনে সাকসেসফুল হবেন নাকি ব্যর্থ হবেন এগুলো নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। অবশ্যই আপনি ভাববেন, বাট খুব বেশি এটা নিয়ে ভেবে মাথার ঘাম পায়ে ফেলার কোনো দরকার নেই। 1 থেকে 20 বছর বয়সের মধ্যে আপনার মূল উদ্দেশ্য হবে এমন কোনো মিস্টেক যেন আপনি না করে ফেলেন, যাতে আপনার পরবর্তী পুরো জীবন এফেক্টেড হয়ে যায়। কোনো কোর্ট কাচারিতে যেন জড়ায় না পড়েন, কোনো পুলিশি ঝামেলায় যেন জড়ায় না পড়েন, ড্রাগ অ্যাডিক্ট যেন আপনি না হয়ে যান, কার সাথে মিশতেছেন এই ব্যাপারটা যেন একটু খেয়াল রাখা যায়। এই পুরো 1 থেকে 20 বছরের মধ্যে আপনার আসলে খুব বেশি কোনো কিছু কাজ নাই জীবন এনজয় করা ছাড়া। 21 থেকে 40 বছরের সময় পুরো ব্যাপারটাই উল্টা। এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং আমার ধারণা আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা বেশিরভাগ 21 থেকে 40 বছর বয়সের মধ্যের মানুষ। আপনার যা করতে হবে, একটা ইন্ডাস্ট্রি পিক করতে হবে দুনিয়ার, এবং ওই ইন্ডাস্ট্রিতে বেস্ট হওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু করতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। আপনার মাথায় রাখতে হবে যে দুনিয়ায় এই 200 ইন্ডাস্ট্রি আছে বা এই 500
ইন্ডাস্ট্রি আছে, এই 500 ইন্ডাস্ট্রির মধ্যে এই ইন্ডাস্ট্রিটা আমার ভাল লাগে, এটার উপরে আমি ব্যাচেলর করব, এটার উপর আমি মাস্টার্স করব, লাগলে এটার উপর আমি পিএইচডি করব। এটা গেল একাডেমিক লাইন। একাডেমিক লাইনের বাইরে এই ইন্ডাস্ট্রির ব্যাপারে যা যা জানা সম্ভব আমি সব কিছু জানার চেষ্টা করব, এবং এই ইন্ডাস্ট্রিতে যত প্রফেশনাল আছে সব প্রফেশনালের মধ্যে টপ 1%-এর মধ্যে আমার আসতেই হবে আগামী 20 বছরের মধ্যে, 21 থেকে 40 বছরের মধ্যে। এবং আপনি যত বড় গাধাই হন বা আপনি যত বড় বোকা মানুষই হন, কখনোই এইটা অবিশ্বাস্য যে আপনি যদি একটা ইন্ডাস্ট্রির পেছনে 20 বছর অ্যাকচুয়ালি কাজ করেন তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রির টপ মানুষ হইতে পারবেন না। এটা না হওয়ার কোনো কারণ নেই। সো কথার কথা, আপনি যদি ডিজিটাল মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি হিসেবে নেন, আপনি যদি কোডিং একটা ইন্ডাস্ট্রি হিসেবে নেন, Web3 নেন, সেলস নেন, যা মন চায় তাই নেন, এমন একটা ইন্ডাস্ট্রি যদি আপনি পিক করেন যেটার উপর আপনার প্যাশন আছে, এবং তারপর 21 থেকে 40 বছর পর্যন্ত ওই ইন্ডাস্ট্রির একজন বেস্ট মানুষ হওয়ার যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে বলে প্যাট্রিক বেট-ডেভিড মনে করেন। 41 থেকে 60 বছর বয়সে জীবন আসলে আবার একটু সহজ হয়ে আসবে। আপনি যদি 21 থেকে 40 বছর বয়সের কাজটা ঠিকমতো করে থাকেন, আপনি যদি ঠিকমতো একটা ইন্ডাস্ট্রির বেস্ট হওয়ার জন্য যা যা করা দরকার সব করে থাকেন, আপনি যদি আপনার ফুল এফোর্ট দিয়ে থাকেন, তাহলে এর মধ্যে আপনার আসলে টাকা ইনকাম শুরু হয়ে যাওয়ার কথা। এরকম মানুষ কেউ নাই দুনিয়ায় যে একটা ইন্ডাস্ট্রির বেস্ট বা যে একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে খুব ভালো কিন্তু তার টাকা পয়সা রোজগার হয় না, এরকম কাউকে আপনি দেখাইতে পারবেন না দুনিয়ায়। একদম জিরো মানুষ আছে এরকম। তো আপনার 21 থেকে 40 বছরের ট্র্যাজেক্টরিটা যদি ঠিকঠাক থেকে থাকে, তাহলে 41 থেকে 60 বছর বয়স হলো মজা করার বয়স। আপনার মনে হয় আপনি একটা ইয়ট কিনবেন, কিনেন। আপনার মনে হয় আপনি স্কটল্যান্ডে যে 1 বছর কাটায় আসবেন, কাটান। আপনার মনে হয় আপনি সিনেমায় নামবেন কোনো একটা অ্যাক্টরের মতো, নামেন। আপনার মনে হয় আপনি সিনেমা প্রডিউস করবেন, করেন। আপনার মনে হয় আপনি পলিটিক্সের দিকে যাবেন, যান। 41 থেকে 60-এর মধ্যে আপনার মধ্যে কোনো ব্যারিয়ার নেই এবং কাজ করতেই হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কনসিডারিং আপনি 21 থেকে 40 পর্যন্ত আসলেই কাজ করেছেন। লাস্ট ব্র্যাকেটটা হলো 61 থেকে 80। 61 থেকে 80-র মধ্যে আপনি এর আগের ব্র্যাকেটে আগের 20 বছরে যা করেছেন নিজের আনন্দের জন্য, ওগুলো তো করতেই থাকবেন, পাশাপাশি আরো 2টা জিনিস অ্যাড হবে। একটা হলো গিভিং ব্যাক, আর একটা হলো প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার। ফিউচারে তো আপনি অবশ্যই থাকবেন না, আপনি তো মরেই যাচ্ছেন, বাট আপনার পরবর্তী প্রজন্ম কি করবে, আপনার কি মসজিদ দেওয়া উচিত, আপনার কি চ্যারিটি করা উচিত। গিভিং ব্যাকের কিন্তু বিভিন্ন মর্মার্থ হয় বিভিন্ন মানুষের কাছে। আপনি অনেক নলেজ গ্যাদার করেছেন, আপনি যে ওই যে 21 থেকে 40 বছর পর্যন্ত নিজে একজন এক্সপার্ট হয়েছিলেন, ওই এক্সপার্ট হতে যে আপনি জীবনের অনেক কিছু শিখেছেন, অনেক নলেজ আপনার মধ্যে জমেছে, যেগুলো এখন আপনার শেয়ার করার বয়স। মানুষ একমাত্র প্রজাতি যারা নলেজ শেয়ার করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারে, এবং এইটাই একটা বড় কারণ যে কারণে হিউম্যান বিংস, এই যে মনুষ্য জাতি ডেভেলপ করতে পেরেছে। প্রত্যেকটা মৌমাছির কিন্তু আগুনের কাছে যাইতে হয় এবং আগুনের একটা ছ্যাঁকা খেয়ে বুঝতে হয় যে আগুনের কাছে গেলে ছ্যাঁকা লাগে, বাট মানুষের কিন্তু যেতে হয় না, কারণ আমাদের অনেক 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 পূর্বপুরুষরা একবার ছ্যাঁকা খেয়েছে এবং তারপরে ওরা বইয়ে লেখছে, পাথরের গায়ে লেখছে, দেয়ালে লেখছে যে আগুনের কাছে যদি যাও ভাই তাহলে কিন্তু ছ্যাঁকা খাবা, এবং এই কারণে আমরা কিন্তু এখন আর আগুনের কাছে যাই না। সিম্পল, মানুষই একমাত্র এই জিনিসটা করতে পারে, অন্য পৃথিবীর কোনো প্রজাতি এই জিনিসটা করতে পারে না, এবং আপনারও ওইটাই কন্ট্রিবিউট করতে হবে। একটা জুইশ প্রভার্ব আছে, বলার লোভ সামলাতে পারছি না, যদি ভিডিওর সাথে একদম সরাসরি রিলেটেড এরকম বলা যাবে না। সেটা হলো অ্যাজ আ হিউম্যান, অ্যাকচুয়ালি প্রভার্বে ছিল অ্যাজ আ ম্যান, বাট অ্যাজ আ হিউম্যান একটা মানুষের 3টা দায়িত্ব আছে: প্ল্যান্টিং আ ট্রি, প্রোক্রিয়েশন এবং রাইটিং আ বুক। এটার কারণ হইল প্রত্যেকটা কাজই পরবর্তী জেনারেশনের জন্য করা কাজ, নিজের জন্য করা কাজ না। রাইটিং আ বুক, যাতে করে আপনি আপনার জীবনের নলেজ পরবর্তী জেনারেশনকে দিতে পারেন। প্ল্যান্টিং আ ট্রি, আপনি ওই ট্রির বেনিফিট পাবেন না, বাট পরবর্তী জেনারেশন পাবে। এবং প্রোক্রিয়েশন, পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আসার জন্য যা যা করা দরকার সেগুলো করা। তো আপনি বুঝতেই পারছেন যে আপনার জীবন যখন ওই যে 61-র পরের ব্যারিয়ারটায় চলে যাবে, তখন আপনার পুরা জীবনটাই হবে গিভিং ব্যাক, এই ফিলোসফিটার উপর ফলো করে। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই, যে ব্যাপারটা নিয়ে আমি আগেও কথা বলেছি, বাট সম্ভবত খুব ক্লিয়ারলি বলা হয়নি। বিভিন্ন পডকাস্টে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। সেটা হলো অ্যাজ আ প্যারেন্ট, একজন প্যারেন্ট হিসেবে আপনার উচিত এই ব্যাপারটা মাথায় রাখা যে আমি আমার সন্তানের জন্য সবকিছু রেখে নিজে মরে যাব এবং নিজে আমি আমার জীবনকে এনজয় করব না। এইটা খুব একটা ভালো ফিলোসফি না। এবং আপনি যদি এমন কেউ হন যার প্যারেন্ট আপনাকে এখনো পালছে, সেক্ষেত্রে আপনার প্যারেন্টদের এই ব্যাপারটা বলা উচিত, যদি তাদের এরকম মেন্টালিটি থাকে যে না, আমরা জীবন কোনো এনজয় করব না, আমরা আমাদের সন্তানদের জন্য সবকিছু রেখে যাব, সন্তানদের আনন্দই আমাদের আনন্দ। কথা সত্য, সন্তানদের আনন্দই অনেক সময় প্যারেন্টদের আনন্দ হয়ে যায়, বাট দ্যাট ক্যান বি এভরিথিং। এটা এভরিথিং হওয়া উচিত না, এবং এটা অঙ্ক করে প্রমাণ করা সম্ভব যে কেন এটা এভরিথিং হওয়া উচিত না। দেখেন, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি, মনে করেন আমি প্যারেন্ট, আমি যদি প্যারেন্ট হয়ে থাকি, আমার বাচ্চা আছে এবং আমি ধরলাম 30 বছর বয়সে বাচ্চা নিয়েছি। তো আমি যদি 30 বছর বয়সে বাচ্চা নেই, আপনি চিন্তা করেন ওই বাচ্চাটার কিন্তু 60 বছরের মধ্যে, আমার 60 বছরের মধ্যে যখন ওই বাচ্চাটার 30 বছর হবে, আমি 30 বছর বয়সে বাচ্চা নিয়েছি, বাচ্চার যখন 30 বছর হবে আমার তখন 60 বছর হবে।
হবে। আমি যদি আমার বাচ্চাকে ঠিকঠাক মতো বড় করে থাকতে পারি, সেই ক্ষেত্রে ওই বাচ্চার নিজের 30 বছর বয়সের মধ্যেই স্বাবলম্বী হয়ে যেতে পারা উচিত এবং এমন একটা পর্যায়ে চলে যেতে পারা উচিত যাতে করে ওই বাচ্চার আমার টাকা পয়সা আর না লাগে। আমি অবশ্যই আমার বাচ্চাকে আরো টাকা পয়সা রেখে যাব, আমি অবশ্যই যখন মরে যাব তখন উইল করে যাব, ওগুলো আমি সবই করব, বাট ওগুলো হবে অ্যাডিশনাল, ওগুলো এইরকম হবে না যে এগুলোর উপরই ওই বাচ্চা ডিপেন্ডেন্ট। এটা যদি এখন সত্য হয়, এটা যদি মিথ্যা হয়, তার মানে হলো আমার প্যারেন্টিং এ কোনো একটা ঝামেলা হয়েছে, আমি ঠিকমতো বাচ্চা বড় করতে পারিনি, যেই কারণে ওর বয়স 30 হয়ে গেছে কিন্তু এখনো আয় রোজগার করতে পারতেছে না। এটা একটা হাইপোথিসিস। এখন এটা যদি সত্য হয়, আমার যদি আমার প্যারেন্টিং স্কিলের উপর এত বিশ্বাস থাকে যে আমার বাচ্চা যখন 30 বছর বয়স হবে তার মধ্যে ও এমন কিছু একটা করে ফেলতে পারবে যাতে করে ওর আমার টাকার উপরে নির্ভর করতে হবে না, এটা যদি সত্য হয়, তাহলে আমার বয়স যখন 60 হবে তখন আমার খুব বেশি টাকা পয়সা আর সেভ করে রাখার দরকার নেই, কারণ আমার বাচ্চা তো স্বাবলম্বী। ওইটাও যদি সত্য হয়, তাহলে আপনি চিন্তা করেন আপনার প্যারেন্টসদের কি আসলে সব টাকা পয়সা ব্যাংকে জমায় রাখা উচিত না। আপনার প্যারেন্টসদের উচিত নিজেদের জীবন এনজয় করা। এবং সাউথ এশিয়ান, বাংলাদেশ, ইন্ডিয়া, সাবকন্টিনেন্ট কালচারে আমাদের প্যারেন্টসরা তাদের বাচ্চা হয়ে যাওয়ার 5, 10, 15, 20 বছর পরে নিজেদের জীবন আর এনজয় করতে পারে না। তারা পছন্দের কোথাও ঘুরতে যেতে পারে না, তারা পছন্দের কিছু খেতে পারে, সব কিছু নির্ভর করে তাদের বাচ্চা কাচ্চাদের আশপাশে এবং তাদের স্যাটিসফ্যাকশনের উপরে, যেটা প্যারেন্টসদের জন্য একটা বড় স্যাক্রিফাইস। বাট এই স্যাক্রিফাইসটা অ্যাজ আ সন্তান আপনার খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করা উচিত না। আপনার উচিত এটার সাথে ফাইট করা এবং আপনার উচিত আপনার প্যারেন্টসদের বলা যে না, এটা হওয়া উচিত না। যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমার 30 বছরের মধ্যে আমি সাস্টেইনেবল করতে পারবো নিজেকে, আমার তোমার হেল্প দরকার হবে না। সো ট্রাই টু স্পেন্ড মানি, চেষ্টা করুন টাকা পয়সা খরচ করতে, চেষ্টা করুন জীবন এনজয় করতে, কারণ টাকা ইন ইটসেলফ ভ্যালুয়েবল কিছু না। টাকা তখনই ভ্যালুয়েবল যখন আপনি এটাকে কনভার্ট করতে পারবেন হ্যাপিনেসে। বিল পার্কিন্স নামে একটা রাইটার আছে এবং এই রাইটার একটা বই লেখছে, বইটার নাম হলো ডাই উইথ জিরো। এটা আমি সবাইকে রেকমেন্ড করবো পড়তে, আপনারা যারা পড়েননি, স্পেশালি আপনি যদি প্যারেন্ট হন কোনো, সেই ক্ষেত্রে অবশ্যই এই বইটা পড়বেন। বাট জেনারেলি আপনারা যারা উদ্যোক্তা টাইপ মানুষজন আছেন সবার জন্যই ডাই উইথ জিরো একটা খুব ডিফারেন্ট টাইপ ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের একটা বই এবং এই বইটার কিছু পয়েন্ট আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমটা হলো ম্যাক্সিমাইজ পজিটিভ লাইফ এক্সপিরিয়েন্স এবং ট্রাই টু হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন ইউর লাইফ। 20 বছর বয়সে ট্রাভেল করা এবং 60 বছর বয়সে ট্রাভেল করা কিন্তু সেম না, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। 60 বছর বয়সে যে ট্রাভেল করে সে অনেক ভয় থাকে, তার মনের মধ্যে অনেক টেনশন থাকে, পুরো জগৎটাকে সে অনেক ভয়ে দেখে, যেটা 20 বছরের একটা মানুষ দেখে না। আমি বলতেছি না 20 বছরেরটা ভালো 60 বছরেরটা খারাপ, আসলে 20 বছরেরটা ভালো 60 বছরেরটা খারাপ। সো ট্রাই টু হ্যাভ অ্যাজ মেনি এক্সপিরিয়েন্সেস অ্যাজ পসিবল। এক্সপিরিয়েন্স সবসময় ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রের থেকে বেশি ভ্যালুয়েবল এবং এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। একটা আইফোনের থেকে একটা ট্রাভেল বেটার, একটা ম্যাকবুকের থেকে কোনো একটা কিছু শিখা বেটার, গিটার শিখতে পারা বেটার। চেষ্টা করুন আপনার জীবনের সাথে যায় বা আপনার হবি বা আপনার পছন্দ এরকম এক্সপিরিয়েন্স কি আছে দুনিয়ায়, এবং চেষ্টা করুন ওগুলোর মধ্যে থেকে যতগুলো সম্ভব নেয়া এবং যত আর্লি পারা যায় জীবনে ওগুলো অ্যাকোয়ার করার চেষ্টা করা। সেকেন্ডটা হইলো টেক বিগ রিস্ক। এটা আমি আগেও অনেক বলছি, এটা এই বই পড়ে আপনার শিখতে হবে এরকম না, এটা সবাই জানে। আপনার বয়স যদি 30-এর কম হয়ে থাকে এবং আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনার উচিত যত বড় রিস্ক নেওয়া সম্ভব সব নেয়া। আপনি জীবনে অনেক টাকা আয় করতে পারবেন, আপনার হয়তো এখন মনে হচ্ছে আপনি পারবেন না, বাট আসলে আপনি পারবেন। বাট আপনি জীবনে আর রিস্ক নিতে পারবেন না এত বড়। একবার যখন আপনার ফ্যামিলি বড় হবে, আপনার যখন বউ হবে, জামাই হবে, বাচ্চা হবে, প্যারেন্টসদের দেখভাল করতে হবে, বউ জামাই যদি নাও হয় তাও, এই সিচুয়েশনে যখন আপনি চলে যাবেন তখন আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা সীমিত হয়ে যাবে, আপনার হাত পা বাঁধা হওয়া শুরু হয়ে যাবে। এবং ওই পর্যায়ে যাওয়ার আগে আপনার উচিত জীবনে যত বেশি পারা যায় রিস্ক নেওয়ার নিয়ে ফেলতে। লাস্টলি, নো ওয়েন টু স্টপ। আমরা জানি বাংলাদেশের অনেক ক্রিকেটার আপনারা দেখছেন রিসেন্ট আমাদের এশিয়া কাপের পরে অনেকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কারণ তারা পারফরমেন্স অনেক খারাপ করেছে এবং তারা জানতো না কখন তাদের থেমে যাওয়া উচিত। আমরা সবাই ওই কনসেপ্টের সাথে পরিচিত যে এমন সময় থামা উচিত যেন সবাই বলে যে এখন কেন থামলা, আরো কিছুদিন করলেই তো পারতাম। বাট আমরা চাই এমন সময় অবশ্যই থামতে, যে সময় মানুষ আমাদেরকে মিস করবে, এমন সময় না যখন মানুষ আমাদের বলবে যে ওহ ফাইনালি থামছে, আমি বাঁচছি। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আপনি যেই ক্যারিয়ারেই থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, ইনভেস্টমেন্ট করেন, এই করেন সেই করেন, যাই করেন, কখন থামতে হবে এইটা বুঝতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্কিল। ভালো থাকেন সবাই। একটু অন্যরকম একটা ভিডিও ছিল, আমি জানি না আপনাদের কেমন লাগলো। এই ব্যাপারগুলো আমাকে অনেক ভাবায় এবং আমি চাই এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কারণ এই ব্যাপারগুলো নিয়ে যখন আমি ভাবি আমাকে কোনো না কোনো ভাবে সাইকোলজিক্যালি এই ব্যাপারগুলো অনেক হেল্প করে এবং আমার ধারণা আপনাদের অনেকেরও চিন্তা ভাবনার ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটা চিন্তার নতুন খোরাক যোগাবে। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।